বাংলাদেশের একমাত্র টুরিস্ট ডেস্টিনেশন, যেখানে পাহাড়, ঝর্ণা, ছড়া, নদী, চা বাগান কিংবা পার্শ্ববর্তী দেশের মেঘালয় ভিউ সহ সবকিছু একসাথে উপভোগ করা যায়, তাই না? জি, আমি বলছি সিলেটের কথা। আর যদি বলি আজকের এই এক ভিডিওতেই কিভাবে ঢাকা থেকে মাত্র 1500 টাকায় সিলেটের এতগুলো স্পট একদিনেই ঘুরে আসতে পারবেন, তাহলে কেমন হয়? সেরকমই একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আসসালামু আলাইকুম, দিস ইজ রোমান। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব সিলেটের মেঘালয় কোল ঘেঁষা শ্রীপুর চা বাগান, সিলেটের লুকায়িত সৌন্দর্যের আধার রাংপানি, বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেট মাঠ নলছড়ি থেকে ভারতের কয়েকটা হিডেন ঝর্ণা, তারপরেই দেখব জাফলং জিরো পয়েন্টের খুব কাছেই অবস্থিত মায়াবী ঝর্ণা, আর সবশেষে থাকবে পায়ে হেঁটে কিভাবে জাফলং জিরো পয়েন্ট থেকে পান্থমাই ঝর্ণার সৌন্দর্য ঘুরে আসবেন, তার বিস্তারিত ভ্রমণ অভিজ্ঞতা। ঢাকা থেকে সিলেটের সবগুলো স্পট কিভাবে ঘুরে আসবেন তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি একটি কমপ্লিট ভ্রমণ গাইড পাবেন। আপনাদের সুবিধার্থে পুরো ভ্রমণের খরচের ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্রয়োজনে দেখে নিতে পারেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। এ যাত্রায় রাতের ট্রেন উপবন এক্সপ্রেসে করে আমাদের প্রথম গন্তব্য সিলেট রেলওয়ে স্টেশন, যেখানে সর্বনিম্ন ভাড়া পড়বে 430 টাকা। ট্রেনে আসতে চাইলে অবশ্যই ভ্রমণের 10 দিন আগেই টিকিট ছাড়ার সাথে সাথেই অনলাইনে টিকিট কেটে ফেলুন। কারণটা খুব সিম্পল, সিলেটগামী রাতের ট্রেনের টিকিট পাওয়া সোনার হরিণ পাওয়ার থেকেও বেশি কঠিন। চাইলে বাসে আসতে পারেন, যেখানে ক্লাস বেঁধে ভাড়া পড়বে 700 থেকে 1600 টাকা পর্যন্ত। সিলেট স্টেশনে নেমে সোজা চলে আসছি কাছাকাছি জনপ্রিয় রেস্টুরেন্ট পানশিতে। মাত্র 60 টাকায় সকালের নাস্তা সেরে ফেলি। তারপর হুমায়ুন চত্বর থেকে 20 টাকা লোকাল সিএনজি ভাড়ায় চলে আসি সুবহানীঘাট পয়েন্টে। আসসালামু আলাইকুম, আমি এখন সিলেট রেল স্টেশন থেকে চলে এসেছি সুবহানীঘাট পয়েন্টে। এখান থেকে হচ্ছে জাফলং এর লোকাল বাসগুলো ছেড়ে যায়। আর প্রথম বাস হচ্ছে 7টায়। এখন লোকাল বাসে করে চলে যাবো হচ্ছে জাফলং এর উদ্দেশ্যে। সুবহানীঘাট পয়েন্ট থেকে জাফলং এর দূরত্ব প্রায় 50 কিলোমিটার। গেট লক বাসে ভাড়া পড়বে 150 টাকা, আর লোকাল বাসে ভাড়া পড়বে 120 টাকা। যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। এ যাত্রায় আমরা সরাসরি জাফলং না গিয়ে শ্রীপুর চা বাগানে নেমে যাব। আমি এখন আছি সিলেট জাফলং হাইওয়ের পাশেই। এই যে এই পাশে হচ্ছে জাফলং আর এই পাশে হচ্ছে সিলেট থেকে আসে। আর আমার পেছনে যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রীপুর চা বাগান। অ্যাকচুয়ালি রাস্তার দুই পাশেই চা বাগান আছে, এই পাশেও আছে, আবার ঠিক এই পাশেও আছে। এই উঁচু নিচু টিলার ওপরে সবুজ শ্যামল চা বাগান, আর পাশেই রয়েছে হচ্ছে মেঘালয়ের বিশাল উঁচু উঁচু যে পাহাড়, আর পাহাড়ের উপরে রয়েছে মেঘ। মানে সব মিলে চমৎকার একটা পরিবেশ, ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর, একদম অসম্ভব সুন্দর একটা পরিবেশ এখানে। আপনারা যারা জাফলং ঘুরতে আসবেন তারা কিন্তু শ্রীপুর চা বাগানের পাশে নেমে এখানে কিন্তু কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। এই সুন্দর সুন্দর টিলার ওপর চা বাগানগুলোকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি ভিডিও করতে পারেন। আশা করি বেশ ভালোই লাগবে। এখন এখান থেকে মাত্র 10 টাকা লোকাল সিএনজি ভাড়ায় চলে যাব মোকামপুঞ্জিতে। আমাদের নেক্সট গন্তব্য সিলেটের লোকায়িত রত্ন রাংপানি। একটা অটো দিয়ে নেমে গেছে হচ্ছে যে মোকামপুঞ্জি যে রোড আছে সেই রোডের সামনে। এই রোডটা চলে গেছে হচ্ছে মোকামপুঞ্জির দিকে। এই মোকামপুঞ্জি রোডে রাংপানি পর্যন্ত যেতে হয়তো 10 থেকে 15 মিনিটের মতো হাঁটা লাগবে। তো চলেন হাঁটি আর সামনে আগেই। মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা পাশ দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি। এই যে একটা গেট আছে, এই গেটের ভিতর দিয়ে একটা সরু রাস্তা আছে, পাকা রাস্তা। তো এই রাস্তাটা ধরে হচ্ছে আমরা সামনের দিকে আগাচ্ছি। খুব সরু একটা রাস্তা, এখান দিয়ে অ্যাকচুয়ালি বাইক ছাড়া আর কোনো পরিবহন কিন্তু প্রবেশ করতে পারবে না।
এখানে বেশ কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছি, আর এগুলোর ভিতর দিয়ে সরু একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তাটা দিয়ে আগাচ্ছি। মোকাম পুঞ্জি, অ্যাকচুয়ালি পুঞ্জি মানে হচ্ছে গ্রাম, আর এই গ্রামে অসংখ্য খাসিয়াদের বসবাস। এই জায়গাতে আসলে আর বাইকও প্রবেশ করবে না, একেবারেই সরু। আর এখানে বেশ কিছু ঘরবাড়ি আছে খাসিয়া সম্প্রদায়ের। আপনারা যদি না চিনে থাকেন তাহলে তাদেরকে জিজ্ঞাসা করে করে আসবেন। আমি নিজেও জিজ্ঞাসা করে কিন্তু আসছি। এখন জাস্ট উপর থেকে একটু নিচে নামছি। উপর থেকে নিচে নামলেই কিন্তু রাংপানি, দেখেন এই অংশটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে গেছে। নিচে নামলেই হচ্ছে অ্যাকচুয়ালি রাংপানি। আর এখানে যারা লোকাল আছে খাসিয়া সম্প্রদায়ের, তারা কিন্তু অ্যাকচুয়ালি দেখেন কি প্রসেসিংয়ে পানি কালেক্ট করে। এখান থেকে কিন্তু তারা পানি কালেক্ট করে, পানি সংগ্রহ করে, আর এটা কিন্তু খাবার পানি। এই পানিটা কিন্তু একেবারে স্বচ্ছ, ক্লিন। তারা এই পানিটা কিন্তু এখান থেকে সংগ্রহ করে এই পানিটা পান করে। একটুখানি হেঁটে যাওয়া লাগবে ওখানে। সাদা পাথর কিংবা জাফলংয়ের মতো সিলেটের জনপ্রিয় স্পটগুলোতে প্রচুর মানুষের ঢল থাকে। আপনি যখনই যাবেন তখনই কিন্তু এই সকল স্পটে একেবারে মানুষের উপচে পড়া ভিড় থাকে। রাংপানিতে ট্যুরিস্ট তেমন নেই বললেই চলে। যারা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চান, একটু পিচ খোঁজেন, সো এখানে আপনি আসলে কিছুটা সময় একেবারে একান্তে নিজের মতো কাটাতে পারবেন। তবে অবশ্যই যারা এখানে লোকাল আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। অনেকদিন ধরেই সিলেটের লোকায়িত সৌন্দর্যের আধার রাংপানি আসবো ভাবছিলাম, সেই চিন্তা থেকেই কিন্তু এখানে আসা। কিন্তু স্পটে এসে দেখি এক ভয়ঙ্কর চিত্র। পাথর সন্ত্রাসীদের এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এ রাংপানি। সাদা পাথর কিংবা জাফলংয়ের চেয়ে কোনো অংশেই সৌন্দর্যের দিক থেকে কম মনে হয়নি এই জায়গাটা। তবে এখানে না আসলে বুঝতামই না বর্তমানে এখানকার প্রেক্ষাপট কতটা বাজে অবস্থা। ওদের কথা ছিল একটাই, কোনো ছবি ভিডিও কিচ্ছু করা যাবে না, তাদের কোনো ছবি বা ভিডিও করব না সে আশ্বাস দিয়ে কোনো রকম বুঝিয়ে কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে চলে আসি। সো ফ্যামিলি নিয়ে যদি আসতে চান বা ফিমেল ট্যুরিস্ট যারা আছেন এখানে আসতে চান, তাদেরকে আমি কোনোভাবেই এখানে আসার জন্য রিকমেন্ড করব না। তবে ফ্রেন্ডসরা মিলে আসতে চাইলে এখানকার লোকালদের সাথে বাকবিতণ্ডায় না জড়িয়ে ছবি ভিডিও করে সেফলি চলে আসাটাই হচ্ছে বেটার অপশন। এখান থেকে আবার মেইন রোডে এসে 10 টাকার অটো ভাড়াতে চলে আসি নলজুরি বাজার। সেখান থেকে 7-8 মিনিটের পথ পায়ে হেঁটে চলে যাব সিলেটের ভাইরাল একটা ক্রিকেট মাঠের সৌন্দর্য দেখতে। আমি এখন যে জায়গাটাতে আছি এটা কিন্তু শুধু সিলেট না, এটা হচ্ছে পুরো বাংলাদেশেরই একটা হচ্ছে আইকনিক প্লেগ্রাউন্ড। যারা হচ্ছে ক্রিকেট ভালোবাসেন, যারা ক্রিকেট লাভার আছেন, তাদের হচ্ছে একটা স্বপ্ন এই মাঠে খেলার। আমি এখন আছি নলজুরি ক্রিকেট গ্রাউন্ডে। আপনারা যারা জাফলংয়ে আসবেন, সিলেট জাফলং রোডের নলজুরি বাজারে নেমে এখান থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে কিন্তু আপনারা এই মাঠে চলে আসতে পারবেন। এখানে হচ্ছে প্রতিদিনই খেলা হয়, সকালে বা বিকালে কিন্তু প্রতিদিনই খেলা হয়। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এখন প্রচুর বৃষ্টিপাতের সময়, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার খুব ইচ্ছা ছিল এখানে একটা ফুল ম্যাচ দেখার। প্রায় 2 ঘন্টা যাবত আমি এখানে আছি, কিন্তু বৃষ্টি থামার কিন্তু কোনো লক্ষণই নেই। এখানে কিন্তু অলরেডি 2টা পার্টি ওয়েট করতেছে বৃষ্টি থামার জন্য। বৃষ্টি থামলেই কিন্তু ওরা নেমে যাবে। আর এই যে এই পিচটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে একটা পাকা পিচ। বৃষ্টি হওয়ার পরেই কিন্তু ওদের যে সুপার শপার আছে ওইটা দিয়ে ওরা পানি নিষ্কাশন করে ওরা কিন্তু খেলায় নেমে যায়। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে দেখেন, এই মাঠের ব্যাকগ্রাউন্ডে কিন্তু মেঘালয়ের পাহাড়, একেবারেই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ঘেঁষে এই খেলার মাঠটা অবস্থিত। আমার পেছনে কিন্তু মেঘালয়ের কোল ঘেঁষে 2টা বিশাল বড় বড় ঝর্ণা কিন্তু নিচের দিকে নেমে এসেছে। আমি এখানে এসে কিন্তু খুব রোমাঞ্চিত। অনেক দিনের ইচ্ছা ছিল এই মাঠে আসবো, এই মাঠে আসতে পেরেছি, আমি কিন্তু আসলে আনন্দিত। তবে একটা কমপ্লিট ম্যাচ দেখতে পারলে কিন্তু হয়তো আরও বেশি ভালো লাগতো। যারা ক্রিকেট প্রেমী এবং প্রকৃতি প্রেমী প্রত্যেকের জন্যই কিন্তু এই মাঠটা একটা চমৎকার উদাহরণ, একেবারে ভাইরাল একটা মাঠ। সো আপনারা যারা সিলেটে আসবেন, যারা জাফলংয়ে ঘুরতে আসবেন, তারা হাতে যদি সময় পান তাহলে এই নলজুরি খেলা মাঠটা একবার ভিজিট করে যাবেন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। নলজুরি বাজারে এসে জাফলংগামী বাসে 20 টাকা বাস ভাড়ায় চলে আসি জাফলং 0 পয়েন্টে।
বাংলাদেশের ভিতর থেকে ইন্ডিয়ার আর কোনো শহরকে কিন্তু এত কাছে থেকে দেখা যায় না। শুধুমাত্র আপনি যখন জাফলং জিরো পয়েন্টে আসবেন তখনই কিন্তু এই যে এই ডাউকি শহরের যে বিল্ডিংগুলো সেগুলোকে কিন্তু দেখতে পারবেন একেবারেই কাছে থেকে। এখান থেকে জাস্ট 300 মিটার হবে। জাস্ট এত কাছের দূরত্বে কিন্তু এই পুরো একটা শহর এখানে পাহাড়ের উপরে গড়ে উঠেছে। এটা আপনারা এখানে আসলে দেখতে পারবেন, মানে খুব চমৎকার লাগছে এই দৃশ্যগুলো। এই হচ্ছে জাফলং জিরো পয়েন্ট, আর এই পুরোটা হচ্ছে ডাউকি শহর। জাফলং জিরো পয়েন্ট লেখা আছে, সবাই এখানে ছবি ভিডিও করে স্মৃতি রাখে। আর এখান থেকে হচ্ছে আর একটু নিচে নামলেই হচ্ছে পাথর ক্যারিটা। তো এখানে সিঁড়ি করে রাখা আছে, আর সিঁড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে নিচে নামতে হবে। নিচে নামলে হচ্ছে এখানে যে পাথর ক্যারিটা আছে, আর সেটা দেখতে হলে এই জিরো পয়েন্ট থেকে কিছুটা নিচে নামতে হবে। এই সিঁড়িগুলো দিয়ে আস্তে আস্তে নিচে নামে যাবেন, অনেকটা নিচে কিন্তু। আর যাওয়ার পথে এই যে এই দোকানগুলো পড়বে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান প্রোডাক্টের দোকান। এখানে অনেক ধরনের প্রোডাক্টই কিন্তু আছে, তেল, সাবান, শ্যাম্পু, চকলেট, সব ধরনের প্রোডাক্টই আছে এবং প্রচলিত মার্কেট প্রাইস থেকে অনেক কম প্রাইসেই পাবেন। জাস্ট একটু দেখে শুনে কিনবেন। সো আমি এখন আছি জাফলং জিরো পয়েন্টের একেবারে মেইন অংশটাতে। এখানে কিন্তু চারপাশে হচ্ছে হাজার হাজার লক্ষ কোটি পাথর বিছানো, কোনোটা হচ্ছে পানির নিচে, আবার কোনোটা ভেসে আছে। কিছু বসার বেঞ্চিং আছে এখানে, আপনারা হচ্ছে এগুলা ভাড়া নিয়ে বসে রেস্ট করতে পারেন। এই পাশটাতে হচ্ছে বিজিবি আর বিএসএফ আছে, বাট আপনারা হচ্ছে এত কাছে যাবেন না। এখানে জাস্ট বাস দিয়ে বেড়া দেওয়া আছে, এখানে রশি দিয়ে কিন্তু একটু ব্যারিকেড দেওয়া আছে যাতে বাংলাদেশ থেকে ক্রস না করে। আর ওখানে কিন্তু ওরা নৌকা রাইড করছে, মানে ইন্ডিয়ান যারা আছে তারাও কিন্তু ডাউকি হয়ে জাস্ট এখান পর্যন্ত চলে আসছে ইন্ডিয়া থেকে জাফলং এর ভিউটা দেখার জন্য। যারা হচ্ছে মায়াবী ঝর্ণায় যেতে চান নৌকা ভাড়া করে নিতে পারেন এখান থেকে। আর ওই যে এখানে দেখা যাচ্ছে দানব পাথর, জাফলং এর খুব রহস্যময় একটা পাথর হচ্ছে এই দানব পাথর। আমি নদীটা হচ্ছে ক্রস করে ফেলেছি এই যে নৌকা দিয়ে। এটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট। ওই যে ওখান থেকে নৌকা না উঠে এই এখানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওই পারে নৌকাটা 20 টাকা করে হচ্ছে জনপ্রতি আপনাকে ওই পার থেকে এই পারে নিয়ে আসবে। বাট আপনি যদি ওই জিরো পয়েন্ট থেকে এখানে নৌকায় আসেন তাহলে 100, 200 বা 300 টাকা করে কিন্তু জনপ্রতি চার্জ করছে ওরা। সো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এখান পর্যন্ত এসে তারপরে নদীটা ক্রস করবেন। টাকার নৌকা ভাড়ায় নদীটা ক্রস করে সেখান থেকে জাস্ট 5 মিনিটের পায়ে হাঁটার পর অবশেষে আমরা চলে আসছি সিলেটের মায়াবী ঝর্ণায়। প্রচুর বৃষ্টি হচ্ছে, সো এই ঝর্ণাটাতে কিন্তু বেশ ভালো রকমের পানি আছে, আর প্রচুর পর্যটক কিন্তু এখানে এসেছে। যারা জাফলং ঘুরতে আসে এই ঝর্ণাটা দেখতে কিন্তু জাফলং জিরো পয়েন্ট থেকে এখানে চলে আসে জাস্ট নৌকা ভাড়া দিয়ে। বেশিরভাগ মানুষ কিন্তু এখানে হচ্ছে গোসল করে গা ভেজায়, তো এখানে কিন্তু কাপড় চোপড় চেঞ্জ করতে পারবেন। মূল্যবান জিনিসপত্র সেফটি রাখার জন্য এখানে হচ্ছে 100 টাকা ভাড়া দিয়ে আপনি আনলিমিটেড টাইমের জন্য লকার পেয়ে যাবেন। এখানে প্রচুর ছাতা আছে, বসার বেঞ্চিং আছে, এগুলো কিন্তু আপনারা ভাড়া নিতে পারবেন চাইলে। এখানে অনেক ইন্ডিয়ান প্রোডাক্টের দোকান আছে এবং অনেক খাওয়া দাওয়ার জন্য কিন্তু এখানে বেশ কিছু দোকান আছে। এখানে আপনারা দুপুরে খাওয়া দাওয়াটাও কিন্তু চাইলে করতে পারবেন। অনেকে কিন্তু অ্যাকচুয়ালি আবেগের বসে একেবারে উপরে উঠে যায়, বাট এটা কিন্তু রিস্কিও অ্যাজ ওয়েল। এই যে বর্ষায় কিন্তু পানির ফ্লো খুব ভালোই থাকে, তো পা পিছলে নিচে পড়ে গেলে কিন্তু একেবারে মানে বড় রকমের ইনজুরি হতে পারে। তো অবশ্যই আপনারা এই ব্যাপারটা থেকে কনসার্ন থাকবেন। একেবারে উপরে ওঠার দরকার নেই, নিচ থেকে কিন্তু আপনারা নিজের সেফটি মেনটেন করে কিন্তু এই ধরনের সৌন্দর্যটা অনুভব করতে পারেন। তো যারা জাফলংয়ে আসবেন অবশ্যই এই ঝর্ণাটা একবার দেখে যাবেন। বিশেষ করে বর্ষায় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই ঝর্ণাটাতে অনেক বেশি পরিমাণ পানি থাকে। তো মায়াবী ঝর্ণা দেখা শেষ।
এই পাশে হচ্ছে জাফলং 0 পয়েন্ট, আর এদিকে হচ্ছে খাসিয়াপল্লী। বাট খাসিয়াপল্লির উদ্দেশ্যে যাচ্ছি না, অ্যাকচুয়ালি এ পথে হচ্ছে পান্থমাই ঝর্ণা। সো এখানে অনেকে ট্র্যাক করেও যায়, বাট আমি হচ্ছে একটা বাইক নিয়ে ট্রাই করব যেন এখান থেকে পান্থমাই ঝর্ণা দেখে আবার সন্ধ্যার মধ্যে হচ্ছে জাফলংয়ে ব্যাক করতে পারে। 5 মিনিট যাবত হাঁটছি, কোনো বাইকের সাথে কিন্তু এখনো দেখা হয়নি। এখান থেকে বাইকে যেতে হয়তো আধা ঘন্টা লাগবে, বাট হেঁটে যেতে কিন্তু অলমোস্ট 2 ঘন্টার মতো লাগবে এই খাসিয়াপল্লী থেকে পান্থমাই ঝর্ণা পর্যন্ত। সো বেস্ট অপশন হচ্ছে আমার হাতে এখন বাইক, সেটা পেলেই হচ্ছে কিছুটা সূর্যের আলো থাকতে থাকতেই হচ্ছে ঝর্ণাতে পৌঁছা যাবে। সো ওটাই ট্রাই করবো। বাট এই রাস্তাটাও মোটামুটি খারাপ না, এই যে পাকা রাস্তা ধরে ধরে হচ্ছে সামনের দিকে আগাচ্ছি। চলেন এগিয়ে যাই। খাসিয়াপল্লীতে আছি, আর এখান থেকে হচ্ছে বাইক একটা পেয়েছি। এখান থেকে যাব হচ্ছে হাজিপুর বাজার পর্যন্ত, না হাজিপুর বাজার পর্যন্ত, তারপরে হচ্ছে একটা নদী আছে ওটা ক্রস করা লাগবে, তারপর ওখান থেকে যেভাবে পারি যাবো। বাট এখান থেকে হচ্ছে হাজিপুর পর্যন্ত বাইকে 80 টাকা ভাড়া। সো বাইক হচ্ছে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। এটা হচ্ছে হাজিপুর বাজার, অ্যাকচুয়ালি বাইক আমাকে এখানেই নামিয়ে দিয়েছে। এই যে একটা নদী আছে, এটা কি নদী ভাই? গোয়াইন নদী। এটা হচ্ছে মানে সিলেটের থেকে যে নদীটা চলে আসছে আর কি জাফলং 0 পয়েন্টে, এটা হচ্ছে এখান দিয়ে আমি একটু ক্রস করব। এখানে পানির স্রোত বেশি, গভীরতা নাকি অত বেশি না। এই হচ্ছে নদীটা অ্যাকচুয়ালি। সো আলহামদুলিল্লাহ ওই পার থেকে এপারে চলে এসেছি সেফলি। সাবধানে নদীটা ক্রস করবেন। পুরো রাস্তাটাও যদি বাইকে আসেন একেবারে পান্থমাই পর্যন্ত 200 টাকা ভাড়া নিবে, বাট নদীটা কিন্তু আপনাকে হেঁটেই ক্রস করা লাগবে। চারপাশটা হচ্ছে একেবারে শান্ত, নীরব, সবুজ শ্যামল, একেবারে মনে গেঁথে থাকার মতো। বেশ কয়েকজনকে কিন্তু যার পথে জিজ্ঞাসা করছি আসলে কোন রোডে হচ্ছে পান্থমাই, এই রোডে হচ্ছে যাওয়ার কথা বলছে লোকালরা। তারপরে হচ্ছে একটু পরে পরে কিন্তু কাউকে জিজ্ঞাসা করে শিওর হয়ে যাওয়া ভালো। আরও একটা নদী আছে, বাট এই নদীটা হচ্ছে অপেক্ষাকৃত ছোট এবং পানির ফ্লো কম। সো এই নদীটা হচ্ছে ক্রস করতে হবে। চলে এসেছি পান্থমাই গ্রামে, আর এখন হচ্ছে একটু সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে ঝর্ণার দিকে। এই যে এখানে হচ্ছে এই সিঁড়ি, আর এসে ভাইয়া হচ্ছে আমাকে লিফট দিচ্ছে অ্যাকচুয়ালি এই বাইকে। তো আমার রাস্তা অনেকটাই এগিয়ে গেছে, আমি হচ্ছে এখন এই সিঁড়িটা দিয়ে সামনের দিকে আগাচ্ছি ঝর্ণার দিকে। অল্প দূরত্ব হাঁটতে হবে ঝর্ণার কাছাকাছি যেতে। জানি না এখানে ঝর্ণায় গেলে এরকম পানি পাবো, কিন্তু এখন কিন্তু সিলেটে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আশা করি খুব ভালো একটা অ্যামাউন্ট পানি কিন্তু পাবো ওখানে ঝর্ণায়। অবশেষে আমি চলে আসছি হচ্ছে পান্থমাই ঝর্ণার সামনে। এই ঝর্ণাটাকে হচ্ছে অ্যাকচুয়ালি পান্থমাই ঝর্ণাও বলে, আবার লোকালরা এটাকে বলে হচ্ছে মায়াবী ঝর্ণা, আর ইন্ডিয়াতে ঝর্ণাটাকে বলে হচ্ছে বড়হিল ফলস। তো যারা হচ্ছে মেঘালয় যাবেন তারা কিন্তু এই ঝর্ণাটাকে, ওই যে ব্রিজটা আছে, এখানে একটা ব্রিজ আছে ঝর্ণার উপরে, ওই ব্রিজটার উপর থেকে কিন্তু দেখতে পারবেন। চমৎকার একটা ঝর্ণা, আর বৃষ্টি হলে কিন্তু এখানে বেশ ভালোই পানি হয়। এই বেশ কয়েকদিন যাবত সিলেটে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই, আর এখানে কিন্তু বেশ ভালো পরিমাণ পানি কিন্তু নিচে নেমে আসছে। যারা হচ্ছে পান্থমাই ঘুরতে আসবেন তাদের জন্য একটা জিনিস আফসোস হবে ভেবে, সেটা হচ্ছে এই যে এত বড় বড় পাহাড়, আর এই পাহাড়ের বেগ, এই যে ঝর্ণাটা, শুধু এই ঝর্ণাটা না, অ্যাকচুয়ালি এখানের যত ঝর্ণা আছে এবং পাহাড় আছে সবগুলো কিন্তু মেঘালয়ে পড়েছে, বাংলাদেশে কিন্তু অ্যাকচুয়ালি কোনোটাই পড়েনি। তো আপনি হচ্ছে এখানে আসলে দূর থেকে এই যে এই ঝর্ণার সৌন্দর্যটা কিন্তু অবলম্বন করতে পারবেন, জাস্ট দূর থেকেই কিন্তু দেখতে পারবেন। অ্যাকচুয়ালি এই ঝর্ণা পর্যন্ত যেতে পারবেন না। 2020-21 সাল পর্যন্ত অ্যাকচুয়ালি হচ্ছে এই যে নদীটা আছে, এই নদীটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ওই যে ঝর্ণার একেবারে কাছে পর্যন্ত যেখানে পাথরগুলো আছে সেই পর্যন্ত কিন্তু যাওয়া যেত, ছবি ভিডিও করতো অ্যাকচুয়ালি বাংলাদেশের সাইড থেকে পর্যটকরা যেত। বাট এখন কিন্তু অনেক বেশি রেস্ট্রিক্টেড করা হয়েছে জায়গাটা, এবং এখানে কিন্তু বিজিবির ক্যাম্প আছে, এই যে এখানে বিএসএফ এর ক্যাম্প আছে। অ্যাকচুয়ালি এখানে যারা আসতে চান হাদারপাড় থেকে কিন্তু নৌকা নিয়ে কিন্তু এখানে অনেকে চলে আসতে পারেন। হাদারপাড় থেকে বিছানাকান্দি এবং লক্ষণছড়া হয়ে লক্ষণছড়া ঝর্ণা দেখেও কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। আবার চাইলে হচ্ছে জাফলং 0 পয়েন্ট
থেকেও মায়াবী ঝর্ণা দেখে আপনারা খাসিয়াপল্লী হয়ে বাইক নিয়ে চলে আসতে পারেন হচ্ছে হাজিপুর বাজার পর্যন্ত। সেখান থেকে একটা নদী ক্রস করা লাগবে, সেই নদীটা ক্রস করে আপনারা হচ্ছে এখানে চলে আসতে পারবেন। অ্যাকচুয়ালি খুব চমৎকার একটা ঝর্ণা এবং চমৎকার একটা স্পট, বাট এখানে কিন্তু খুব বেশি মানুষ আসে না। তার মূল কারণ হচ্ছে এখানে যে যোগাযোগ ব্যবস্থাটা অনেক হার্ড, এখানে কিন্তু খুব সহজে আসা যায় না। আপনি যেখান দিয়ে আসেন এখানে হয় নৌকা যুগে আসা লাগবে হাজারপাড় থেকে, রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব ভালো না, বা জাফলং 0 পয়েন্ট থেকে আসলেও কিন্তু নদী ক্রস করেই কিন্তু আসা লাগে। এই ঝর্ণাটা কিন্তু অন্যান্য যে স্পট আছে সিলেটের সেগুলো থেকে কিন্তু কোনো অংশেই কম না। তো যোগাযোগ ব্যবস্থা ভালো করা গেলে এখানে আরও অনেক বেশি মানুষ হবে, তবে এখানে কিন্তু খুব বেশি পর্যটক হয় না। সেই হিসাবে যারা এখানে আসে খুব চমৎকারভাবেই কিন্তু এখানের যে সৌন্দর্য, এই ঝর্ণা এবং আশেপাশের যে সৌন্দর্য সেগুলো কিন্তু অবলোকন করতে পারে। আমরা নলজুড়িতে দেখেছিলাম চমৎকার একটা ক্রিকেট মাঠ, আর পান্থময় ঝর্ণার পাশেই রয়েছে অসাধারণ একটা ফুটবল মাঠ। যারা পান্থময় ঝর্ণা দেখতে আসবেন অবশ্যই এই মাঠে কিছুটা সময় কাটিয়ে যাবেন, এবং যারা হচ্ছে প্রকৃতির সাথে মিশে যেতে চান, প্রকৃতির কাছে কিছুটা সময় কাটাতে চান, তারা কিন্তু এখানে আসতে পারেন। এখানের যে সৌন্দর্য সেটা খুব একান্তে অনুভব করতে পারবেন এখানের সৌন্দর্যগুলো। বাট আফসোস হবে এই ঝর্ণা এবং পুরো মেঘালয় পাহাড়গুলো সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ায় পড়েছে, কোনোটা কিন্তু বাংলাদেশে পড়েনি। দূর থেকে কিন্তু দেখে চলে যেতে হবে। সো এটাই হচ্ছে আমার আজকের দিনের লাস্ট ডেস্টিনেশন। সো আজকের ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে তারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং খুব বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো একদিন নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।